কিছু শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড় এরা রাজনীতি করেছে ক্ষমতার লোভে এবং এরা অন্যায় প্রতিবাদ করেন। মর্নিং শোজ দ্য ডে এরা মনে ভুলেই গেছে আহতদের কথা, শহীদদের কথা। আমি রবীন্দ্রসঙ্গীত ছাড়া ঘুমোতে পারি না। আমি বলে যে আমার ওটা ছাড়লেই ঘুম এসে পড়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। নেক্সট বিডির একটা স্পেশাল পডকাস্টে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মাহবুব নাহিদ। আজকে আমাদের সাথে আছেন যাকে আমি আমাদের বাংলাদেশের বর্তমানে বাংলা সাহিত্যের থ্রিলারের সম্রাট বলে চিনি, আমাদের প্রিয় বড় ভাই মোহাম্মদ নাজিমউদ্দিন। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, তুই কেমন আছো? জি ভাইয়া, আমি অনেক প্রশ্ন আছে আপনার কাছে, অনেক জমানো প্রশ্ন, তবে কোটি টাকার প্রশ্ন। কোটি টাকার প্রশ্ন যে রবীন্দ্রনাথ এখানে কবে আসবেন, এই বিষয়টা আমরা জানতে চাচ্ছি। মানে থার্ড পার্ট কবে আসবে? মানে ওটা শেষ পার্টই হবে ট্রিলজি তো। এটা আসলে আমি ইচ্ছে করে দেরি করছি। জি, সত্যি কথা বলে পাঠক অনেকবার জিজ্ঞেস করে, আমি বলি সামনের বছর, এই বছর বলি, কিন্তু আসলে এটা আমি ইচ্ছে করে দেরি করেছি। এটার কারণ হচ্ছে যে আমি তো অনেকগুলো সিরিজ লিখেছি, ব্যাকবাস্টার, তারপরে এইটা। আসলে সিরিজ লেখাটা একটা চাপের, খুবই চাপের। আমি এই চাপ থেকে বের হওয়ার জন্য একটা বিরাট গ্যাপ দিতে চেয়েছি। দর্শক মানে পাঠক যাতে আগ্রহ হারিয়ে ফেলে এরকম কিছু না 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 না, আগ্রহ তো হারায় না আসলে। মানে ওই স্টিফেন কিং একটা বইয়ের সিকুয়েল করেছে আমার যতদূর মনে পড়ে 32 বছর পরে। জি, তা আমারটা তো হয়তো 5-6 বছর হয়ে গেছে। জি, 19 সালে দ্বিতীয় বইটা বের হয়েছিল। তা আশা করি এই বছর শেষের দিকে এটা বের করবো। মেলাতে করা সম্ভব না, কারণ এবার মেলাটা হবে অনিশ্চিত, ডিসেম্বরে হবে নাকি ইলেকশনের পর হবে এখনো ঠিক হয়নি। যে আচ্ছা মেলাতে হবে না, এটা শিওর। আচ্ছা, এমনিতে দেশের পরিস্থিতি সার্বিক মিলিয়ে কেমন লাগছে? সবকিছু মিলিয়ে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কতটুকু আশার প্রতিফলন হয়েছে বলে মনে করেন? অভ্যুত্থানটা ছিল একেবারে আশার, মানে আমাদের কি বলে, আশা পূর্ণ করার মতো একটা ঘটনা। কারণ আমরা দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক একটা সমাজের জন্য আন্দোলন করে যাচ্ছি, প্রতিবাদ করে যাচ্ছি। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তুমি আমি সহ লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করে গেছে, বিএনপি, বিরোধী দল সবাই মিলে আমাদের ভোটাধিকারের আন্দোলন করেছি আমরা দীর্ঘদিন। এবং এটা মানে কোনোভাবেই এটা সফল হচ্ছিল না, কারণ যে পরিমাণ নিষ্পেষণ ছিল, যে পরিমাণ টর্চার এবং যেটা আগে কোনোদিন বাংলাদেশে হয় না, গুম খুন, তো এগুলোর কারণে আন্দোলনটা মানে সফল হয়নি দীর্ঘদিন। কিন্তু 36শে জুলাই যেটা আমরা বলি, আসলে এটা 5ই আগস্ট সম্ভবত। তো ওইটাতে যখন হলো, ওটা একটা বিশাল সন্তুষ্টির ব্যাপার। এটা যারা মাঠে ছিল, যারা আন্দোলনে ছিল, তাদের এটা বলতে পারবে যে তারা কতটুক ফিল করছে এই জিনিসটা। বলে না যে অনেকে, আপনি নিজেও তো ছিলেন। হ্যাঁ, আমি ওই জন্যই বললাম যে আমি ছিলাম, তো এই জন্যই যে মনে হলো যে দ্বিতীয় স্বাধীনতা বলে না একটা উপমা দেওয়ার জন্য। আসলে তো তাই, আমরা তো 71 দেখি নাই, তাহলে এটাকে আমাদের কাছে মনে হয়েছে আরেকটা স্বাধীনতা। কিন্তু আমি সত্যি কথা বলতে কি, যে সরকারটা এরপরে গঠন হয়েছে, আমি প্রথম দিন থেকেই সন্দেহ ছিল যে এরা ভালোভাবে চালাতে পারবে না। কারণ কি, আমি তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখেছি সবার হাসি হাসি মুখ, কিন্তু বিশ্বাস করো আমরা এতটা ট্রমাটাইজ ছিলাম আনন্দের পরেও। আমাদের চোখের সামনে তো অনেককে আমরা মরতে দেখেছি, ভিডিওতে দেখেছি, ফেসবুকে দেখেছি এবং নিজের চোখের সামনে দেখেছি। একদম পাশে দাঁড়ানো কেউ মারা গেছে, আমার ক্ষেত্রেই ঘটেছে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, যে পড়ে আছে লাশ। তো এইরকম দৃশ্য দেখার পরে আমরা তো 1-1.5 মাস আমরা ওদের কথা ভুলতে পারি না। আর যারা নির্যাতিত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, চোখ হারিয়েছে, এরকম তো আমি শত শত ছেলে পেলেকে চিনি। তো ওই শহীদ এবং আহতদের কথা যদি মাথায় থাকে, আমার কাছে মনে হয়েছে, এটা আমি জানি না কে কিভাবে নেবে, যে ওই দায়িত্ব নেওয়ার পরে কারো হাসি মুখ থাকার কথা ছিল না, কিন্তু আমরা হাসি মুখ দেখেছি। তখনই আমার মনে হয়েছে যে মর্নিং শোজ দ্য ডে এরা মনে হয় ভুলেই গেছে আহতদের কথা, শহীদদের কথা। এবং কালক্রমে দেখা গেল 2-3 মাস যেতেই দেখা গেল যে হ্যাঁ, আসলে তারা ভুলে গেছে। এটা খুবই দুঃখজনক। জি, আমি একটা খুব স্পেসিফিক প্রশ্ন করতে চাই আপনার কাছে। আমার মনে আছে 2 তারিখে আপনাদের নেতৃত্বেই আমরা যারা আপনাদের অনুজ ছিলাম, আমরা কবি সাহিত্যিক লেখক যারা ছিলেন, সবার একটা মুভমেন্ট হয়েছিল। সেখানে আমার খুব স্পষ্ট মনে পড়ে যে সবাই যারা বক্তব্য দিচ্ছিল সবাই বোধহয় একটু মানে সাহস করে উঠতে পারছিল না। বাট আপনি যখন বক্তব্যে আসলেন, আপনি বললেন যে এসব ছেলে উড়ানো কথা, এসব তুনু কথা দিয়ে হবে না, এই ফ্যাসিস্টের পতন চাই,
পদত্যাগ চাই, বোধহয় আপনি এরকম একটা কিছু বলে। খুনি হাসিনার পতন চাই। জি, খুনি হাসিনার পতন চাই। এই মানে এই যে সাহস করে এইটা বলে ওঠা, এবং আপনি বলার পরে অন্য সবাই কিন্তু বলা শুরু করলো, সবাই সাহস পেল। মানে এই যে অগ্রজরা যে সাহস দেয় সেটার একটা চমৎকার উদাহরণ। তো এই সাহসের পিছনের গল্পটা কি ছিল? আসলে আমি প্রথম থেকেই তো আমি জড়িত ছিলাম, ফেসবুকের মাধ্যমে হোক, মাঠে হোক। আমি দেখতে দেখতে এতটা ক্ষিপ্ত ছিলাম, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, তুমিও মাঠে ছিলে, জি ভাই। যে ওই নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে, যেমন আবু সাইদরা দাঁড়িয়ে গেছে, ওয়াসিমরা দাঁড়িয়ে গেছে, জীবন দিয়েছে। জি। আমার ভিউটা ছিল যে এরকম একটা জীবন শুরু হয়নি যাদের, কিংবা বলতে গেলে শুরু হয়েছে, এরা যদি তুচ্ছ জ্ঞান করে জীবনের মায়া ত্যাগ করে জীবন দিতে পারে, আন্দোলন করতে পারে, রুখে দাঁড়াতে পারে, আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, আমরা তো ওদের চেয়ে অনেক বেশি দেখেছি। জি। আমরা কেন ভিতুর মতো এটা বলবো না, সেটা বলবো না, হাসিনাকে আমরা কেন ভয় পাচ্ছি? আমার এটা খুবই খারাপ লেগেছে। আমার জেনারেশনের কবি সাহিত্যিকদের দেখে আমার খুবই খারাপ লেগেছে, এবং আমি ভেবেছি যে হাতে গোনা কিছু কবি সাহিত্যিক তো ছিল আন্দোলনে, এটা তো অস্বীকার করার উপায় নয়। যারা তথাকথিতভাবে পরিচিত, সুপরিচিত, মিডিয়ার কল্যাণ হোক, যেভাবে হোক, তারা কিন্তু ছিল না। তারা অনেকে আবার বিবৃতি দিয়ে দিচ্ছে যে এই আন্দোলনের সাথে আমি 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 নেই। হ্যাঁ, জি, এমন তারা ছিল আসলে আমাদের বিরুদ্ধেই ছিল। জি। তো ওটা দেখে আমি খুব ক্ষিপ্ত ছিলাম। জি। আমিও তখন আর আমার নিজের জীবনের মানে মায়া বলো, এই বলে, এগুলো ত্যাগ করে ফেলেছিলাম। ওই সপ্তাহটা পুরোটা ছিল এমন ডেসপারেট ছিলাম আমি, যে আমি হাসিনাকে গালি দিতাম, প্রতিদিন গালি দিতাম। জি। হ্যাঁ, গালি বলতে এটা প্রতিবাদের ভাষা হিসেবে গালি, অন্য কিছু না। মানে তাকে খুনি বলা, স্বৈরাচার বলা, ফ্যাসিস্ট বলা, এগুলো তো একটু রেখে রেখে বলতো লোকে। হ্যাঁ। তো ওইটার কারণেই হয়ে গেছে আর কি, ওই ইয়াং ছেলে পেলেদের কারণে আমরা হয়তো সাহসটা পেয়েছি, তাদের ইনফ্লুয়েন্স করেছে আমাদেরকে। ভাই, আপনার কি মনে হয় না যে আমাদের যে এই পদত্যাগের ব্যাপারটা বা এক দফার ব্যাপারটা, এই ব্যাপারটা মানে সলিমুল্লাহ খানের একটা বক্তব্যে একটু সবাই ওইদিকে ডাইভার্ট হয়েছে কিনা, বা আরো আগে থেকে চিন্তা ছিল? আপনার কি মনে হয়? অনেকে বলে থাকেন এই কথাটা, যে সলিমুল্লাহ খান কিন্তু খুব স্পষ্ট একটা বক্তব্য, হ্যাঁ, একটা স্পষ্ট বক্তব্য দিয়েছে। সলিমুল্লাহ খানের ওইটা হচ্ছে প্রথম একটা ঘটনা, যে আমরা তো মানে দেখছি যে অল্প বয়সী স্টুডেন্ট এবং জনগণ মাঠে নেমে গেছে, কিন্তু বুদ্ধিজীবী বলতে আমরা যেটা বুঝি, তারা কিন্তু তখনও ভোকাল ছিল না। তো খুব সম্ভবত সলিমুল্লাহ খানের মতোই হাতে গোনা কয়েকজন ছিল, আরো অনেকে ছিল, ওই যে নুরুল কবির ছিল নিউজ এজে, তারপরে যে একজন শহীদুল আলম ভাই, ওনাদের মতো আরো কয়েকজন ছিল, ওনাদেরকে আমরা মাঠে ঘাটে দেখেছি আন্দোলনে। এরা ছাড়া কিন্তু আর কেউ ছিল না। তো সলিমুল্লাহ খানের ওই বক্তব্যটা অবশ্যই সবাইকে অনুপ্রাণিত করেছে, এবং আমাদেরকে একটা এটা দেখেছে যে হ্যাঁ, আমাদের অগ্রজ যারা আছে, সিনিয়র যারা আছে, তারা আমাদের পক্ষে নেমে এসেছে এখন, এটা সাহস জুগিয়েছে নিঃসন্দেহে। এবং ওই সময় স্টুডেন্টরা তো বলছে, মাঠে যারা ছিল, যে হাসিনাকে আর আমরা চাই না এত খুনের পরে। তো সলিমুল্লাহ খানদের মতো লোকজন যখন বললো যে খুনিদের সাথে, খুনির কাছে কি বিচার চায়, এটা অবশ্যই একটা বিরাট হেল্প করেছেন সবাইকে আন্দোলনের। জি, জি ভাইয়া। তো মানে আসলে কি মনে হচ্ছে বাংলাদেশের আমাদের, আমরা যারা দেশকে ভালোবাসি, মানে আমরা কিন্তু এখানে দেখছি যে 5ই আগস্টের পরেও আবারও নানাবিধ ট্যাগিং বা অনেক কিছু বলা হচ্ছে, কেউ পাকিস্তানপন্থী, কেউ ভারতপন্থী, এই ধরনের ট্যাগিং আসছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে আসলেই কি বাংলাদেশ পন্থার বাইরে অন্য কোনো পন্থা এখনো জীবিত থাকতে পারে এদেশে? আপনার কাছে এটা তো আমি বিশ্বাস করি না থাকতে পারে। এটা আমার কাছে কেন জানি মনে হয় যে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে ন্যারেশনটা ছিল, যে পাকিস্তানপন্থী, বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, তারা তো এভাবে বলতো। ইভেন বিএনপির মধ্যে একটা বড় দলকে বলতো যে জামাত বিএনপি বলতো, বিএনপি জামাত বলতো, বিএনপি বলতো না। কিন্তু ওটা 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 ওদের একটা টেকনিক ছিল ওটাই করার জন্য। তো আমার কাছে মনে হয় যে ওইটার হ্যাংওভারটাই কি আমাদের কারো কারোর মধ্যে এখনো রয়ে গেছে কিনা, অভ্যুত্থানের পরে যে আমরা আবার ট্যাগ করছি, এটা কিন্তু আসলে ওই মানসিকতারই প্রতিফলন আমি মনে করি। আমি এইসব ট্যাগিংয়ে বিশ্বাসী না। আমি মনে করি বাংলাদেশের রিকশাওয়ালা থেকে শুরু করে একজন শিল্পপতি সবাই আসলে বাংলাদেশপন্থী। আমরা হয়তো ভুলভালভাবে দূর থেকে দেখে মনে করি যে ও তো আসলে দেশপ্রেমিক না, কিন্তু আমরা তো 5 তারিখে দেখেছি, 5 তারিখের আগে দেখেছি দেশপ্রেমিক বেশিরভাগ মানুষই বাংলাদেশের দেশপ্রেমিক, বাংলাদেশপন্থী। এখানে আমার মনে হয় না 5 তারিখের পর ট্যাগিং এর দরকার আছে। জি ভাই, আমরা আসলে যেটা শুনি, অনেকের কাছেই বলতে শুনি যে এই কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এই ঘরানার লোকজনরা
রাজনীতির সাথে জড়িত হয়ে যায়, বা অনেকে রাজনীতি সরাসরি করছেও। তো আপনার কাছে কি মনে হয় যে এইভাবে কি কাউকে স্টিগমাটাইজ করা যায় যে অমুক রাজনীতি করতে পারবে না, তমুক রাজনীতি করতে পারবে না, বা আসলে কি সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বা মুক্ত চিন্তা যারা করে তাদের কি কোনো রাজনৈতিক আদর্শ থাকতে পারে না? অবশ্যই থাকা উচিত। হ্যাঁ, কারণ শিল্পী সাহিত্যিকরা তো আরো বেশি সচেতন হবে, রাজনৈতিক সচেতন। কিন্তু সমস্যাটা হয়ে গেছে কি, অগণতান্ত্রিক সরকারগুলোর সময় আমরা দেখেছি, এরশাদের আমল বলো, শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের আমলে বলো, যে কিছু শিল্পী সাহিত্যিক খেলোয়াড় এরা রাজনীতি করেছে ক্ষমতার লোভে, এবং এরা অন্যায়ের প্রতিবাদ করেনি। জি, আমরা অনেক বড় বড় সুপারস্টারের নাম জানি যারা এমপি হয়েছে, জি, কিন্তু তারা এমপি হয়েছে কোন আমলে? জি, একটা ভোট চুরির ইলেকশনে। জি, তারা যদি বৈধভাবে আসতো, ধরো একটা ফেয়ার ইলেকশন 91-তে যেরকম হয়েছে, 96-তে হয়েছে, 2001-এ হয়েছে, এরকম একটা ইলেকশনের মাধ্যমে যদি আসতো, আমরা কিন্তু এটা ওয়েলকাম করতাম। যে অমুক শিল্পী রাজনীতিতে ঢুকেছে, উনি জনসেবা করবেন, অন্যদের চেয়ে বেটারই করবেন, কারণ যেহেতু শিল্পী মানুষ। কিন্তু আমরা তো ওটা দেখিনি। আমাদের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে দালালি করা, নিজের স্বার্থ দেখা, এবং একটা ভোট চুরির ইলেকশনের মাধ্যমে তারা এমপি হয়ে ক্ষমতা দখল করা। এই জন্য আমরা এখন শিল্পী সাহিত্যিকরা যদি রাজনীতিতে আসতে চায়, আমাদের ভেতরে অনীহা হয়, মনে হয় যে না না না, ওনার এটা যাওয়া উচিত না। কিন্তু আসলে না গেলে তো রাজনীতি ঠিক হবে না। রাজনীতিতে তো ভালো মানুষের একটা নিয়মিত অ্যাক্সেস থাকতে হবে। আমি মনে করি যে এখন যেহেতু গণতান্ত্রিক পরিবেশে একটা ইলেকশন হবে, এখন পার্টিসিপেট করা উচিত। যে দল করুক, এক দল করতে হবে তো এমন তো কোনো কথা নেই। এখন তো অনেক পার্টি আছে, নির্বাচন করবে। শিল্পী সাহিত্যিকরা যদি পার্লামেন্টে যেতে পারে, অবশ্যই গুণগত মান একটা পরিবর্তন হবে। এবং এটা তো ভোট চুরি ইলেকশনে যাবে না। তারা যদি যায়, তারা একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমেই যাবে। আমরা তো রাজনীতির গল্প অনেকটা শুনলাম ভাইয়া, তো আমরা একটু আপনার লেখালেখির দিকে একটু যাব, কারণ এটা যাওয়া উচিত, যেহেতু আমরা আপনাকে পেয়েছি। আমি খুব সাধারণ প্রশ্ন যেগুলো সবাই করে সেগুলো করব না। আপনার থ্রিলার লেখার চিন্তাটা কেন মাথায় আসলো? অন্য তো অনেক কানেকশন, অনেক জনরা আছে, এখান থেকে মানে থ্রিলারে আসার, এবং থ্রিলারের যে এই জার্নিটা, এটা তো আপনি বলছেন যে সিরিজ লেখার যে চাপ, সেটা তো আসলেই অনেক। সো এই মানে থ্রিলারের দিকে ঝোঁকার কোনো স্পেশাল কারণ ছিল নাকি? কারণ বলবো না, আসলে আমি তো প্রচুর বই পড়তাম ছোটবেলা থেকে। তো বই পড়তে পড়তে যেটা হয়, তুমি জানো, পাঠকদের একটা ঝোঁক তৈরি হয়ে যায়। কেউ হয়তো বা কবিতা বেশি পড়ে, কেউ হয়তো গল্প বেশি পড়ে, কেউ হয়তো বা গল্পের মধ্যে রোমান্টিক গল্প বেশি করে, কেউ হয়তো গোয়েন্দা গল্প পড়ে বেশি, কেউ হয়তো হরর পড়ে বেশি। এটা কিন্তু হয়ে যায় একটা সময় গিয়ে, পাঠকের কিন্তু একটা ঝোঁক তৈরি হয়ে যায়। তা আমিও প্রচুর পড়তাম। পড়তে পড়তে আমার একটা ঝোঁক হলো কি, আমার বেশি ভালো লাগতো থ্রিলার ধর্মী লেখাগুলো, গল্পগুলো। একটু লজিক আছে, একটু আছে, এখানে আবার একটা রোমাঞ্চ আছে, সেসব একটা সাসপেন্স থেকে থ্রিল থাকে, এগুলো আমাকে আকৃষ্ট করতে। এবং সিনেমা শুধু উপন্যাস না, গল্প উপন্যাস না। তো আমি যখন একটা পর্যায়ে লিখবো, তখন ভাবছি যে আমি গল্প লিখবো। আমার ভেতরে গল্প আসতো, এই থ্রিলার গল্পগুলি আসতো। এখন এটা কেন আসতো আমি এটা তোমাকে ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, বানিয়ে বলতে হবে। আমি হয়তো পড়ে পড়ে একটা আগ্রহ তৈরি হয়েছে। আমার ভেতরে যখন গল্প আসলো, আসলে ওই রকম গল্পই আসলো, থ্রিলার রোমাঞ্চকর গল্পই আসলো। এবং আমি ভাবলাম যে আমি কি এটা পারবো, লেখার চেষ্টা করলাম, দেখলাম যে এটাই বেশি ভালো পারি, অন্যগুলো পারি না। তো চিন্তা করলাম যে ঠিক আছে, এটা নেওয়া কি ঠিক হবে। তখন আমি একটু বাস্তববাদী হয়েছে যে মার্কেটটা কি অবস্থা তখন, যে কেউ মৌলিক থ্রিলার লেখে না। তখন একটু হতাশ হলাম যে এত বড় দেশ, এত লেখক, কিন্তু মৌলিক থ্রিলার একজনও লেখে না। তখন বেশিরভাগই ছায়া অবলম্বন লিখত বিদেশি। অনেকে অনুবাদ করতো। আপনিও করেছি। একটা কয়েক বছর এক নাগারে আমি অনুবাদ করেছি, পরিচিতি পাওয়ার জন্য, ক্যাপিটাল গেইন করার জন্য। তো আমি চিন্তা করলাম যে আমি করি। কিন্তু তখন যারা লেখক ছিল তৎকালীন আমলে, তারা আমাকে কিন্তু নিরুৎসাহিত করেছে, বলছে যে না, এটা কোনো মার্কেট নয়। ওই বিদেশি গল্পের ছায়া অবলম্বন লিখতে হবে, আর নাহলে অনুবাদ করতে হবে। তা আমি একটু আপসেট হলাম, এবং তাদের কারণে আমি 1 বছর লেট করেছি, নাহলে 9 সালে আমার শুরু হতো। তা আমি 10 সালে যখন করলাম, এটা একটা কারণ যে একজন বিখ্যাত লেখক, প্রয়াত নাম বলবো না, উনি একটা ইন্টারভিউতে বলেছেন যে
বাংলাদেশে মৌলিক থ্রিলার লেখার মতো লেখক সম্ভবত আসবে না। আচ্ছা, প্রথম আলোতে একটা ইন্টারভিউতে বলছিলাম, কারণ এটার জন্য যে অভিজ্ঞতা দরকার এটা বাংলাদেশে কয়জন লেখকের আছেন, একজনেরও নয়। উনি আরও একটু অন্যভাবে বলেছেন, ডিটেল বলেছেন। তা আমার কাছে মনে হয়েছে যে না, আমার আছে, আমার আছে। কারণ আমার 93-তে পুরান ঢাকায় যখন শীর্ষ সন্ত্রাসীদের যুগ, কি বলে আন্ডারওয়ার্ল্ডের অনেক কিছু আমি জানি। আমি পারবো এই জনটা ক্রাইম ফিকশনটা লিখতে পারবো আমি, কারণ আমি অনেক কিছু ডিটেল জানি, চোখের সামনে দেখেছি। না সেটা কিন্তু আপনার বইয়ে প্রতিফলিত হয়, যে স্বাভাবিক জানেন। জি, তো ওইটা আমাকে আরেকটা কনফিডেন্স দিয়েছে যে আমি এটা পারবো করতে। এবং আমি লিখলাম, লেখার পরে যখন যেটা হয়, তুমি নিজে লেখক জানো যে তোমার যখন ওই ধরনের লেখাগুলো পাঠক অ্যাপ্রিসিয়েট করে তখন তুমি ওইটার ভেতরে ঢুকে যাবে। জি, আমি ওইভাবে থ্রিলারে ঢুকে গেলাম। আরেকটা প্রশ্ন ছিল যেটা পরে করতাম, এখন আগেই চলে আসলো। আমাদের লেখালেখির জগতে একটা একটা খুব মিথ বলি বা প্রচলিত সত্যি কথাও বললে বলা যায় যে লেখক প্রকাশক একটা দূরত্ব থাকে, কিন্তু আপনি একা কিভাবে দুই সত্তাকে বহন করেন সেটা একটু আমরা জানি। যে বললে দূরত্ব থাকে, জি জি, তো সেটা আমি প্রথমেই বুঝতে পেরেছি বাংলা বাজারে যখন গেছি নতুন লেখক হিসেবে, যে আমি লিখতে চাই, তখন দেখি কেউ আমাকে পাত্তা দেয় না। জি, তো আমার বাসা তো পাশেই বাংলা বাজারে। জি, তো ওরা বলছে যে হ্যাঁ, নতুন লেখকদেরকে কেউ পাত্তা দেয় না, এটা কোনো অস্বাভাবিক ঘটনা, এটাই স্বাভাবিক। এবং এটা কিন্তু হুমায়ুন আহমেদ স্যারকেও দেয় না, হ্যাঁ দেয়নি, তার প্রকাশের পাত্তা দেয় না। জি, আরো যারা বড় বড় তাদেরকে দেয়নি। জি, তা আমি চিন্তা করলাম ঠিক আছে, এরকম একজন প্রকাশক আমাকে পাত্তা টাত্তা দিল না, তো ওরা কিসের থ্রিলার টিলার, এগুলো হচ্ছে পেপার ব্যাগ বের করে এই সে কম দামি এগুলো না, হ্যাঁ পাল্প ফিকশন বলে, আপনি হুমায়ুন আহমেদের মতো কিছু লেখেন কিংবা ইমদাদ মিলনের মতো কিছু লেখেন। আমি বললাম আমি তো এরকম লিখতে চাই না, আমি আমার মতো লিখতে চাই। তা আপনার মতো লিখলে আমি কেন আপনাকে করবো, মানে সুযোগ করে এটা তো অনেক রিস্কি, আমি কেন রিস্ক নেব? তা আমি ঠিক আছে, আপনাকে রিস্ক নিতে হবে না। আমি বের হয়ে গিয়ে, তখন তো একটু বয়স কম, ইউনিভার্সিটি থেকে বের হয়েছি পাস টাস করে, রক্ত গরম আছে তখনও। তাহলে আমি নিজেই পাবলিশার হবো। নিজে পাবলিশার হলে কেউ আর আমাকে ডিকটেট করবে না, তুমি এটা করো ওটা করো। তখন আমি এই যে নিজেই পাবলিশার হয়ে গেলাম। আচ্ছা, এরপরে বাতিঘর শুরু করলাম ওই দিনই। মানে আমি তো জানি না আসলে পাবলিকেশন দেওয়াটা কি বিশাল কাজ, যে এটা তো আমি জানি না। আমি তো রেগে মেগে অনেকটা বিদ্রোহী মতো বাসায় গিয়ে আমি একটা পাবলিকেশন দেব, নাম দিলাম বাতিঘর প্রকাশনে। আমি আবার যেহেতু টুকটাক আর্ট করতে পারি, আমি আবার একটা লোগো বানালাম। হ্যাঁ, তা একজনের সাথে দেখা করলাম, তো বলে আরে লোগো আর প্রকাশনী নাম হলে আজকাল প্রকাশনী দেওয়া যায়, একটা ট্রেড লাইসেন্স করে নেই নামে, আমাকে অফিস টফিস লাগবে না। বলে 2-1 বইটা বের করার পরে অফিস নেবেন, আপনার তো আর বাপের তো টাকা নাই, আপনাকে 2-1 বই অফিস ছাড়াই বের করতে হবে। ঠিক আছে, তো বের করলাম, বের করার পর ওইটার টাকা দিয়ে অফিস টফিস নিয়ে এই যে সত্যিকারের পাবলিকেশন দিলাম। লেখালেখি এবং ব্যবসা একসাথে দুইটা চললো, তো এটা কি ফিনান্সিয়ালি এবং সামাজিকভাবে, মানে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে দুইভাবেই কি মনে করেন যে আপনি সফল হতে পেরেছেন? আমি কিন্তু প্রথমে মানে ব্যবসা করার উদ্দেশ্যে প্রকাশনী দেয়নি, রাগে দিয়েছেন। রাগে মানে আমি স্বাধীনতা চাই। জি, আমি লেখক হিসেবে পরিপূর্ণ স্বাধীনতা চাই, প্রথমত ওটার জন্য দিয়েছি এবং রাগের মাথায় দিয়েছি। কিন্তু যখন আমি করলাম, আমি এখনো ব্যবসায়ী হিসেবে দেখি না এটাকে, কিন্তু পাঠকের কাছে আমি কৃতজ্ঞ যে শুরু থেকেই পাঠক আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে, দেওয়ার কারণে এটা ফিনান্সিয়ালি আমাকে একটা ভিত্তি দিয়েছে, যার কারণে আমাকে অন্য কাজ করতে হয় না। পরে আমি এখনো এটা নিয়ে আসছি, এটা সত্যি। মানে পরের যে প্রশ্নটা, যেটা আগে করতে চেয়েছিলাম, পিছিয়ে গেল, রবীন্দ্রনাথকে থ্রিলারের মধ্যে কেন আনলেন? এই লোক এখানে টানার কারণ কি? এটা আমাকে কলকাতা বলেছিল যে আপনি এত কিছু থাকতে রবীন্দ্রনাথের পিছনে লাগলেন, তার পিছনে লাগিনি। দর্শকের উদ্দেশ্যে বলে থাকি, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, এটা ভাইয়ের একটা বইয়ের নাম, এবং এখানে কখনো আসেননি, এটাও একটা নাম, 2টা বই সিরিজ। তো এটা রবীন্দ্রনাথকে কেন আনলেন ভাইয়া? আসলে রবীন্দ্রনাথ তো আমাদের বাংলা সাহিত্যে একজন প্রবাদ প্রতিম পুরুষ। তা আমি ছোটবেলা থেকে দেখেছি তাকে মানে রীতিমতো ভক্তি পূজা এরকম করত, এবং যারা করত তারা খুব রিজিড হয়ে গেছিল, মৌলবাদীদের মতো আচরণ করত। রবীন্দ্রনাথ ঠাকুরকে এটা করা যাবে না, মানে পূজনীয় বেশি করতে হবে, এটা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। আমি একজন সাহিত্যিকের ভক্ত হতে পারি, কিন্তু তাকে আমি তো দেবতা মানাবো না। হ্যাঁ, ব্যক্তি পূজা তো খুবই খারাপ জিনিস, খুবই খারাপ।
তো তারা কোনো সমালোচনা নিতে পারতো না, তারাই করতো না, তারা রবীন্দ্রনাথকে এক ধরনের আইডল বানিয়ে ফেলেছিল। এবং এইটা কিন্তু খুব খারাপ একটা কালচার, যে তুমি রবীন্দ্রনাথকে কোনো সমালোচনা করতে পারো না। কেন? রবীন্দ্রনাথ তো সমালোচনা করতে হবে। তুমি বলতে পারবে না যে আমি যেমন ইউনিভার্সিটিতে যখন পড়ি ফার্স্ট ইয়ারে, আমার স্পষ্ট মনে যে টিএসসিতে দাঁড়ায় আমাকে বললে একজন আমার বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে তো আবার এই একটু কালচারাল হওয়ার জন্য বলতো আমি রবীন্দ্রসঙ্গীত শুনি, হয়তো আসলে সে শুনে ব্যান্ড সঙ্গীত। তো বলে আমি রবীন্দ্রসঙ্গীত ছাড়া ঘুমোতে পারি না। আমি বলে যে আমার ওটা ছাড়লে ঘুম এসে পড়ে, এই জন্য আমি জেগে থাকার জন্য রবীন্দ্রসঙ্গীত করি, বাদ দিই। মানে এইরকম কথা বলতে বলতে তার বলে হ্যাঁ তুমি রবীন্দ্রসঙ্গীতের সমালোচনা করলে, কিন্তু আমি কিন্তু খুব একটা সমালোচনা করিনি। আমি বলছি যে ওইটা আমার উপযোগী না, আমার বয়স যখন আরো বেশি হবে তখন আমি শুনবো। তো সে দেখলাম খুব রিজিড আচরণ করলাম ওর সামনে। তখন আমি ফিল করলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যবহার করা হয় খুবই ঘোরা একটা দৃষ্টিকোণ থেকে দেখা হয়, যদিও লোকটা ছিল প্রগতিশীল। তো যেটা ওটা আরেক আলাপ। তো আমার একটা উদ্দেশ্য ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি ইউজ করব অন্যভাবে, ডিরেক্টলি না, একদম রবি ঠাকুর এই রবি ঠাকুর সেই, মানে প্রশংসা না। উনি একটা যে জায়গা আছে ওইটাই থাকবে, কিন্তু গল্পে থাকবে এবং থ্রিলার গল্পে থাকবে, কিন্তু উনি থাকবেন একটা পেছনের দিকে লোক আছে, কিন্তু গল্পের মধ্যে আসলে তার কোনো সম্পর্ক নয় বলতে গেলে। বোঝাতে পেরেছি তো? জি জি ভাই, আরেকটা প্রশ্ন আছে, সম্পূরক প্রশ্ন, এটার সাথে খুব রিলেটেড। সেটা হচ্ছে এমন কেউ কি কখনো বলেছে, বা আশা করি বলেছে, বা আপনার কাছে পেয়েছেন কিনা এরকম, যে এই নামের কারণ খোঁজার জন্য বই পড়েছেন কেউ, এরকম পেয়েছেন? হ্যাঁ, হয়েছে। আচ্ছা আচ্ছা। এমন আছে যে রেসিপি মনে করে নিয়ে গেছেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যে রবীন্দ্রনাথ ঠাকুরের রেসিপির বই সম্ভবত, উনি কি কি খেতেন না খেতেন, ওই যে রান্নার একটা ফ্লেভার, ওই যে মুস্কান জবিরির রান্নার, আমি জানি দর্শকরা যারা পড়েননি তারা হয়তো রিলেট করতে পারবে না, বাট মুস্কান জবিরি এই আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, মুস্কান জবিরি এই মানে বইয়ের এই প্লটের ভিলেন, সো তার খুব রান্নার হাত ভালো। ওই জায়গা থেকে অনেকে ইয়ে করেছে, সমালোচনা হয়েছে। আমি যখন প্রথম ডিক্লেয়ার দিই, ওটা 14 সালের সেপ্টেম্বরে, বইটা বেরিয়েছিল ফেব্রুয়ারি 2015-তে, জি, তখন আমাকে প্রচুর সমালোচনা শিকার হতে হয়েছে। এটা কি ধরনের নাম, উদ্ভট নাম, আপনি কি পেয়েছেন, থ্রিলারের মধ্যে রবীন্দ্রনাথ পাশে কি করে, এই সে খুবই সমালোচনা। অনেকে থ্রিলার মনেও করে না, মনেও করেন। জি জি, এটা ঠিক। কলকাতাতেও এটা হয়েছে। জি, আমাকে একজন বয়স্ক লোক এসে বলে কি রবীন্দ্রনাথকে না টানলেই কি নয়। আচ্ছা আচ্ছা। উনি বলছেন আমি কেন রবীন্দ্রনাথকে টানবো কেন, আমি রবীন্দ্রনাথকে ইচ্ছে মতো, আমার ইচ্ছে মতো আমি তার জায়গায় বসাবো। রবীন্দ্রনাথ কি কারোর একা সম্পত্তি নাকি? আচ্ছা, তো ভাইয়া আপনার এই যে রেখা, যেটাকে আমরা জানি যে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, রেখা আবার পর্দায় চিত্রায়িত হয়েছে। ওই পর্দার চিত্রায়িত হওয়ার পরে রেখা নামটা আসছে। এর আগে কেউ রেখা বলবেন না, ওখানে ওরা, এটা সৃজিত মুখার্জি অত বড় লিখতে পারে না বোধহয়, সহজে ছোট করে লিখেছে। সো রেখা আর যে মুস্কান জুবিরি চিত্রায়িত হলেন এবং অন্যান্য ক্যারেক্টাররা, সো আপনি তো অবশ্যই সেই ক্যারেক্টারদেরকে, চরিত্রগুলোকে আপনার ব্রেনের মধ্যে ভেবেছেন, গেঁথেছেন, এঁকেছেন। সো ওইটা আপনি কি বাস্তবে দেখে কি রিলেট করতে পেরেছেন পর্দায় দেখে? না, পর্দায় শোনো, কোন পাঠকের কল্পনার সাথে পর্দায় মিলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেখকের তো অনেক পরের বিষয়। জি 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 জি। যে পাঠক বইটা পড়ে, ও মুস্কানকে যেভাবে চিন্তা করবে, নুরে সবাকে যেভাবে চিন্তা করবে, আরেকজন কিন্তু ওইভাবে করবে না। তা আমি তো লেখক, জি, আমার তো ইমাজিনেশনটা হবে আরো ডিফারেন্ট, জি, ওটার সাথে পর্দা মিলবে না। বাট যেটা হয়েছে সেটা কাছাকাছি, বেশ কাছাকাছি। মানে আপনার সাথে রিলেট করতে পেরেছেন আপনি? অনেকটাই। টোকেশন নিয়ে দু একটা ক্যারেক্টার তো মিসম্যাচ হয়ে গেছে কাস্টিং এ, বাট ওভারঅল এটা কাছাকাছি গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমি যদি বানাতাম, কথার কথা, আমি মেকার না, কিন্তু ধরো আমি বানাতাম, তখন হয়তো আমার যে ইমাজিনেশনটা আছে ওইটা আমি অ্যাপ্লাই করতে পারতাম। আচ্ছা, সৃজিত মুখার্জি কিভাবে এটা বানানোর প্রতি আকৃষ্ট হলেন? এটা মানে প্লটটা যদি আমরা একটু জানতাম। কলকাতাতে এই বইটা মানে রিপাবলিশড, ওখানকার ভার্সনটা হয় 17-তে। জি, 17-তে হওয়ার পরে 18 সালে ওখান থেকে আমাকে কয়েকজন নক দিয়েছে, সৃজিত মুখার্জি না, অন্যরা, হ্যাঁ, প্রডিউসার কয়েকটা নক দিয়েছে। তো আমি একজনের সাথে কথা বলছি, ওনারা বাংলাদেশে আসছেন এবং আমি ওনাদের সাথে একটা মানে আলাপে আছি এবং প্রায় ফাইনাল হয়ে যাবে। তো ওরা বললো যে 19 সালে যখন আমার সেকেন্ড বইটা বেরোবে, ওটা ঢাকা কলকাতা থেকে বইমেলাতে একই সময় বেরিয়েছিল সেকেন্ডটা, রবীন্দ্রনাথ কখনো
খেতে আসেননি, ওই এখানে কখনো আসেননি, যেটা সেকেন্ড পার্ট। তো আমি ওখানে গিয়েছিলাম মেলায়, তখন ওদের সাথে আমার একটা এগ্রিমেন্ট হয়েছে প্রাইমারি অন্য একটা প্রডিউসার টালিগঞ্জে। তা আমি যখন ফিরে আসছি তখন সৃজিত মুখার্জি আমাকে ফোন দিয়েছে, তখন বাংলাদেশে আসছি, কারণ উনি বললেন যে আমি সৃজিত মুখার্জি, উনি বাংলাদেশে ছিলেন তখন। আচ্ছা আচ্ছা, উনি তখন কলকাতা না, আমাদের বাংলাদেশে ছিলেন। ছিলেন। তো বলে যে আমি এই ব্যাপারে আগ্রহী। তা আমি বললাম আপনি তো একটু লেট করে ফেলেছেন, আমি তো আরেকজনের সাথে সাইন করে ফেলেছি। বলে কে? আমি বললাম নামটা, উনি চিনেন। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি কথা বলে নেব, ব্যাপার না। তো উনি আবার ওই প্রডিউসারদের কাছ থেকে ওটা ম্যানেজ করে নিয়ে নিয়েছেন। এইভাবে আর কি সৃজিত মুখার্জি এটা ঢুকেছে। আচ্ছা ভাইয়া, রবীন্দ্রনাথ তো শেষ হয়ে যাচ্ছে, মানে রবীন্দ্রনাথ শেষ হচ্ছে না, মানে রবীন্দ্রনাথের সিরিজ ট্রিলজিটা শেষ হচ্ছে, এরপরে কি আর কাউকে এভাবে আনার বা কোনো সিরিজে আর যাওয়ার ইচ্ছা আছে কিনা? সিরিজ তো একটা লিখছি, ব্রেকবাস্টার্স। জি এখন সিরিজ না প্ল্যান করে হয় না, জি প্ল্যান করলে এটা হবে না। জি আমি লিখবো, লিখতে লিখতে যদি কোনো ক্যারেক্টার পাঠকের বেশি পছন্দ হয়েছে বা আমার নিজেরও পছন্দ হয় যে এটা কিনে আমি আরেকটা গল্প লিখবো, তাহলে হবে। কিন্তু প্ল্যান করে মনে হবে না, আমি এই জন্য প্ল্যান করি না। জি জি জি। আচ্ছা ভাই, খুব আর খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা ভুলে যেতাম, সেটা হচ্ছে যে এই যে কলকাতাতে অনেক মানুষ আপনার বই পড়েছে, সেখানে আপনার বই নিয়ে ওয়েব সিরিজ হয়েছে, কিন্তু যখন আপনি একদম এই যে শেখ হাসিনার বিরুদ্ধে খুব অ্যাগ্রেসিভলি রাজপথে নেমে গেলেন, তখন নিশ্চয়ই ওই এলাকার কিছু মানুষের সাথে আপনার তো বিরাট ভাজন হয়েছে, এরকম কোনো ঘটনা আছে কিনা? ওখানে যেটা হয়েছে, আমাদের এই আন্দোলনটাকে যেমন ভারতীয় সরকার এবং ভারতের অনেক মিডিয়া যেভাবে নেগেটিভলি পোর্ট্রেট করেছে, ফলে আমি একটা নেগেটিভ ক্যারেক্টার তাদের কাছে। জি। এই আন্দোলনকে তো ভারত সরকার এবং মিডিয়াগুলো কি করেছে যে এটা ভারত বিরোধী আন্দোলন, কিন্তু এখানে যে ভারত বিরোধিতা সেটা তো এই কারণে যে হাসিনাকে ভারত সমর্থন, অনৈতিক সমর্থন, যেটা দেওয়া উচিত না প্রতিবেশী হিসাবে। তার গণতান্ত্রিক দেশের উচিত ছিল কি আমাদের গণতান্ত্রিক সরকারকে, মানুষের চাহিদাকে, হ্যাঁ, মানুষকে সাপোর্ট করে। তো জনগণের ভেতরে একটা ক্ষোভ ছিল। তো যাই হোক, আমাকেও ভারত বিরোধী হিসেবে পোর্ট্রেট করে আমার বই বয়কটের ডাক দিয়েছে, অনেক কিছু করেছে। আমি তো যেহেতু এগুলি সমালোচনা জবাব দেই না, আমি এগুলি ইগনোর করে গেছি। তো এরকম অনেক এখনো চলে, এখনো চেষ্টা করে অনেকে, কিন্তু আমি এগুলোতে ইগনোর করি, আমি এগুলো পাত্তা দিই না। এবারের বইমেলা নিয়ে একটা অনিশ্চয়তার কালো মেঘ দেখা যাচ্ছে। নির্বাচন, আবার ডিসেম্বরে বইমেলা ঘোষণা হয়েছে। কি মনে হচ্ছে ভাই, যদি কোনো কারণে বইমেলা না হয়, এটা না হলে তো বিরাট ক্ষতি হবে। আমাদের প্রকাশনা জগৎ এতটাই ছোট এবং দুর্বল, ভঙ্গুর বলতে পারো তুমি অর্থনৈতিকভাবে, যে একটা বইমেলার জন্য সারা বছর অপেক্ষা করে পাঠক, লেখক। 100 crore বিজনেস নাই, না না, লেস দ্যান 100 crore, অনেক ছোট একটা পরিবার। তো গতবার বইমেলাটা কিন্তু খারাপ হয়েছে। জি জি, তুমি জড়িত, তুমি ইতিহাসের মানে এরকম একটা টাইমে এসে এত কম সেল হওয়া তো উচিত ছিল, কিন্তু হয়েছে, যে কোনো কারণে হয়েছে, টালমাটাল অবস্থার কারণেই হয়েছে দেশের। এখন সামনের মেলাটা যদি খারাপ হয় তাহলে প্রকাশনা শিল্পে ধস নামবে রীতিমতো। কিন্তু নির্বাচনের একদম আগে আগে মেলা হলে কি আসলে ভালো হবে ভাই, আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় কি, নির্বাচনটা ফ্রি, ফেয়ার এবং সুন্দর মতো হচ্ছে, তাহলে তো এটা উৎসব। জি জি, উৎসবের সময় আরেকটা উৎসব হবে, এটা শেষ হয়ে যাবে, ওটা শুরু হবে। জি, আমার কাছে মনে হয় না, আমি ভয় পাই না। আমি মনে করি নির্বাচন এবং বইমেলা এট এ টাইম হতে পারে। আচ্ছা, কারণ ফ্রি, ফেয়ার আর সুন্দর মতো পরিবেশ যদি থাকে ইলেকশনে, তাহলে বইমেলাতে কোনো সমস্যা হবে না, বরং বইমেলাটা সুন্দর হবে। আর যদি এটা একটু নির্বাচনে তো উত্তাপ একটু ছড়াবেই, ওগুলো, ওইটাই বলছি যে ওই উত্তাপটা যদি একটা ইয়ের ভেতরে থাকে, একটা মার্জিনের মধ্যে থাকে, তাহলে বইমেলায় কোনো সমস্যা হবে না। আর যদি ওটা মব টব, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে, তাহলে বইমেলায় কেন, অনেক কিছুই তো সম্ভব হবে না। কিন্তু নির্বাচনের পরপরই তো আবার রোজা, তার মানে রোজার মাসেও তো বইমেলা করা কঠিন হয়ে যাবে। রোজার মাসে আমার মনে হয় বইমেলা হবে। তারপরে আবার কিন্তু কালবৈশাখী, বৃষ্টি, সো একটা অনিশ্চয়তা দেখাই। ওই জন্য উচিত ছিল, আসলে সরকারের উচিত ছিল এই বছরের শুরুতেই, মানে গত মেলার পরপরই ডিক্লেয়ার করা যে জানুয়ারিতে কিংবা ডিসেম্বরের শেষের দিকে হবে। আমি তো প্রস্তাব দিয়েছিলাম যে জানুয়ারি 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 1 তারিখ, কিংবা জানুয়ারি 7 থেকে ফেব্রুয়ারি 7 তারিখে হলে বেটার হতো।
কিন্তু এটা আগে জানাতে হতো, আগে জানাতে হতো 6-7 মাস আগে, তাহলে লেখক প্রকাশক সবাই একটা প্রস্তুতি নিতে পারতো। কিন্তু সম্ভবত তারা ইলেকশনটা ব্যাপারে শিওর ছিল না। ইলেকশনের রোডম্যাপটা নিয়ে কোন হ্যাঁ, রোডম্যাপ দেয়নি তো, জি জি, যেটা এই সরকারের সবচেয়ে বড় ভুল, ব্লান্ডার। জি এই ব্লান্ডারের কারণে এই সরকার স্টেবিলিটি অর্জন করতে পারে না এখনো। যেটা ছিল নেপালে দেখো, ক্ষমতা নেওয়ার আগেই উনি বলে দিলেন কি, রোডম্যাপটা দিলেন ইলেকশনে। এটাই তো হওয়া উচিত ছিল আমাদের, কিন্তু হয়নি, দুঃখের বিষয়। তাহলে ভাই এখান থেকে আবার একটু পলিটিক্সে যেতে হয়, আপনি আবার পলিটিক্সে আছে আমরা জি। আপনি বললেন স্টেবল নয় সরকার, সো এই সরকারের পক্ষে কি ইলেকশন তোলা সম্ভব? আপনার কাছে কি মনে হয়? না, এখন যে সেট আপ আছে এই সরকারের পক্ষে সম্ভব না, আমি বিশ্বাস করি না। আচ্ছা, সম্ভব না শুধু না, এটা এমন তালগোল পাকিয়ে যাবে, এটা আমাদের দেশের জন্য ক্ষতিকর হবে। আচ্ছা, ইলেকশন করতে হলে তাহলে আমাদের কি নতুন কোনো সরকার ফর্ম করতে হবে, বা কি মনে হয় আপনার কাছে? সেটা করতে পারলে সবচেয়ে ভালো। জি 3 মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দিয়ে করলে সবচেয়ে বেটার হয়। জি, আর সেটা যদি ডক্টর ইউনূসের মতো একটা ইন্টারন্যাশনাল ফেসের জন্য যদি এটা অবমাননা করা হয়, তাহলে একটা বিকল্প করা যেতে পারে যে 3 মাসের যে তত্ত্বাবধায়ক সরকার, উনি হেড থাকলেন, কিন্তু একটা পুরো উনি বাদে বাকিটা পুরোপুরি আচ্ছা, নতুন একটা সেট আপ নিয়ে। সেক্ষেত্রে কলেবর কি বাড়বে না আরো কমানো উচিত? কমানো উচিত কমানো উচিত। নির্বাচনকালীন? আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে 12-13 জন করে আমরা করেছে তো এর আগে, করেছি। জি 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 জি। আচ্ছা, সো ভাই আমরা অনেক আলাপ করলাম, তো বাংলাদেশ নিয়ে কি সম্ভাবনা দেখেন? আমরা একটু সম্ভাবনা শুনি, অনেক খারাপ খারাপ কথা বলেছি। না, খারাপ কথা বলিনি, আমরা সমালোচনা করেছি। জি। প্রবলেমগুলো অ্যাড্রেস না করলে তো এটা অবশ্যই অবশ্যই ভাই, সমালোচনা আমরা করি নাই আসলে। জি তো প্রবলেম অ্যাড্রেস করতে হবে, এটা না করলে কোনোদিনই চেঞ্জ হবে না। জি বাংলাদেশের সম্ভাবনা তো অপার। জি তুমি দেখো যে বললো পার্শ্ববর্তী দেশ পেঁয়াজ বন্ধ করে দিল, তুমি ওইভাবে দেখো বিষয় না, জি। পেঁয়াজ বন্ধ করে দিল, আমাদের পেঁয়াজ খাওয়া কমিয়ে দিয়েছি আমরা পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়ে বেশি খাচ্ছে মনে হয়, বেশি খাচ্ছি, এবং আমাদের পেঁয়াজ, যে নামটা যেহেতু মনে আসছে বারবার, পেঁয়াজ তো মনে হয় বেশি খাচ্ছে। পেঁয়াজ কিন্তু আমাদের কৃষকরা কিন্তু এটা ফলাতে পারছে, এবং এটার কোনো মানে আর দরকার নেই আমাদের বাইরের পেঁয়াজে। প্রতিটা ক্ষেত্রেই বাইরের ইয়েতে যদি বন্ধ করে দেয় আমাদের লাভ হচ্ছে। এই যে আমাদের যে এটা অন্তর্নিহিত একটা শক্তি আছে জনগণের, এইটা পলিটিশিয়ানরা বুঝে কিনা আমার সন্দেহ আছে, আমলারা বুঝে কিনা সন্দেহ আছে। কিন্তু আমি আমার জনগণকে বিশ্বাস করি। আমি মনে করি বাংলাদেশের জনগণ, ফেসবুক দেখে তুমি যদি জনগণকে বিচার করো তাহলে তো খুব খারাপ। আমি ফেসবুক দেখে বিচার করি না। আমি মনে করি এখনো বাংলাদেশে বেশিরভাগ জনগণ অন্তর্নিহিত শক্তিটা আছে, তারা নিজের দেশকে ভালোবাসে, এবং বাইরের কোনো দেশ যদি অন্যায় করে, কোনো কিছু থেকে বঞ্চিত করতে যায়, আমাদের জনগণ হাত না পেতে, কাকুতি মিনতি না করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। এই শক্তিটাকে যদি পলিটিশিয়ানরা কাজে লাগাতে পারে, আমাদের দেশ এই সাবকন্টিনেন্টে একটা অনন্য দেশ হয়ে যাবে, আমি বিশ্বাস করি। জি ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। জি দর্শক, আমরা অনেক সুন্দর কথা শুনছিলাম নাজিম ভাইয়ের কাছ থেকে। রবীন্দ্রনাথ এখানে খেতে এসেছেন কি আসেননি সেটা আপনারা ভাইয়ের বইটা পড়ে জেনে নেবেন। তবে আমাদের আজকের পডকাস্টে রবীন্দ্রনাথ এখানে খেতে আসেননি বইয়ের লেখক নাজিম ভাই এসেছিলেন। চমৎকার আমরা গল্প শুনলাম, এবং ভাইয়ের সাথে তাল মিলিয়ে, সুরে সুর মিলিয়ে আমিও বলতে চাই যে আমরা বাংলাদেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, আমরা বাংলাদেশকে নিয়ে আশা দেখি, আশায় বুক বাঁধি। আমরা যতবারই হোঁচট খাই আমরা ততবারই আশা দেখি, এবং আশা করি আমাদের বাংলাদেশ একটি সুন্দর দেশ, এবং সেই দেশ হওয়ার পেছনের মূল চালিকা শক্তি হবে এই দেশের আপামর জনসাধারণ, এবং একদম কৃষক থেকে শুরু করে উঁচুতলার মানুষ পর্যন্ত সবাই এই দেশের এগিয়ে যাওয়ার পথে ভূমিকা রাখবেন। দর্শক, আজকের পডকাস্ট আমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন। আর আগামী পর্ব দেখার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।